অনিয়ম ও ব্যবস্থাপনায় ভঙ্গুর বিশেষায়িত হাসপাতালগুলোর সেবা কার্যক্রম, সিন্ডিকেটের হাতে জিম্মি সাধারণ মানুষ, দালাল ছাড়া মেলে না রোগীর বেড। ওনারা বলতেছে আমার নাকি কোনো সিট নেই, তাহলে এইভাবে তো ঘোরাঘুরি করতে করতে দেখা যাবে তো আমার আম্মা মারা যাবে। আমার সিট দিয়ে আবার সিট কাটিয়ে লাইছে। ওরা টানাটানি করতেছে যে আসেন, ঠিক আছে। আমি বললাম কোথায় আসবো, আমি ডাক্তার দেখাবো। আপনি আমার সাথে আসেন, ডাক্তার আমার লোক। 10টা যদি নিউরোসায়েন্স হসপিটাল করা হয় তাহলে কিন্তু রোগীর লোড কমবে না। সৌদি আরবে সোফা কারখানায় আগুন, কমপক্ষে 16 বাংলাদেশি নিহত, বেশিরভাগ নওগাঁর বাসিন্দা, বাকিরা নাটোরের। আমার বাবা কি দৃশ্য করে দিয়ে গেল রাজধানীর মগবাজারে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল 2 মোটরসাইকেল আরোহীর। বাড়ি নড়াইলে, মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেলের মর্গে। 3.5 দশক পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, ইতিবাচক হলেও এমপিদের মত প্রকাশে বাধা 70 অনুচ্ছেদ, অভিমত বিশ্লেষকদের। দল কোনো চাপিয়ে দিতে পারে না যে তিনি এই সিদ্ধান্ত নেবেন বা এই সিদ্ধান্ত নেবেন না। সুতরাং 70 অনুচ্ছেদ নিয়ে সমালোচনা আছে এবং যৌক্তিক সমালোচনা আছে। প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্র, রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্র, সমাজের মধ্যে যে গণতন্ত্র যে এখন একটা চর্চার বিষয়, এটা কিন্তু পারসেপশনের একটা বিষয়, বোধের বিষয়। এই চর্চাটাই কিন্তু স্থগিত অবস্থায় ছিল বাংলাদেশে। পাহাড়ে বছরে চাঁদাবাজি, হাজার কোটি টাকা, অস্ত্র কিনছে সশস্ত্র সংগঠনগুলো, নেতাদের বিলাসী জীবনের জন্য বিদেশি অর্থ পাচারের অভিযোগ। টাকা পয়সা নেয়, কালো হরিণ যে কোনো একটা মানে পালে টাকা পয়সা চায়, টাকা ছাড়া এভাবে রাজপথে থাকছে আর কি স্যার। অনেক সমস্যা ছিল। অর্থ বিভাগ যারা আছে এরা বল। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হৃদরোগ, পঙ্গু বা নিউরোসায়েন্স, বিশেষায়িত হাসপাতালগুলোর চাহিদার তুঙ্গে। সংকটাপন্ন রোগীদের সারা দেশ থেকে পাঠানো হয় এসব হাসপাতালে। তবে চরম অব্যবস্থাপনার কারণে চিকিৎসা পেতে রোগী ও স্বজনদের পাড়ি দিতে হয় ভোগান্তির দীর্ঘ পথ। মাসের পর মাস সিরিয়াল ঠেলে পরীক্ষা নিরীক্ষার পর অপারেশনের তারিখ পেছায় বারবার। শয্যা সংকট ও অসাধু চক্রের দৌরাত্মে চলে মুমূর্ষু রোগীর লড়াই। রাকিবুল ইসলাম জীবন ও জিহাদ ইসলামের ক্যামেরায় তানজিম শাফিনের রিপোর্ট। ওনারা বলতেছে আমার নাকি কোনো সিট নেই, তাহলে এইভাবে তো ঘোরাঘুরি করতে করতে দেখা যাবে তো আমার আম্মা মারা যাবে। স্ট্রোক করা মুমূর্ষু মাকে নিয়ে ঢাকা মেডিকেল বেসরকারি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটে স্বজনরা। পাশে পাঠাচ্ছে, তারপর উপরে পাঠাচ্ছে, নিচে পাঠাচ্ছে, সব রিপোর্ট আছে। ওনারা আমার রিপোর্টগুলো দেখে আমি বলতেছি, রিকোয়েস্ট করতেছি যে আমার রুগীটা ভর্তি দেন। বিশেষায়িত চিকিৎসায় সুনামের কারণে সারা দেশ থেকেই স্ট্রোক, ইনজুরি সহ মস্তিষ্ক ও স্নায়ুজনিত নানা সমস্যা গভীর হলে রেফার করা হয় নিউরোসায়েন্সে। তবে সেখানে প্রতিদিন 450 রোগীর ভর্তির প্রয়োজন থাকলেও সুযোগ পান মাত্র 30 থেকে 35 জন। ফলে বেডের অপেক্ষায় থাকতে হয় মাসের পর মাস। জরুরি অপারেশন দরকার হলেও অপেক্ষা শেষ হয় না। সিট খালি নাই, এমন করে আসি খালি কয় যে সিট খালি নাই। সিরিয়ালও দেয় নাই, সিরিয়াল ওয়াইজ রাখছে, কিন্তু তাদের নাকি লোক নেই। সকাল 8টার সময় আইসি, আই আমার মতবেন বইতে বইতে আমার কোনাই শেষ। ডাক্তার দেখাতে পারেন না, কয় আজকে রইব না। ময়মনসিংহ থেকে আমরা নিয়ে আসছি, এফআর করে দিয়েছে, মানে ভর্তি এনে করায় চিকিৎসা করার জন্য, কিন্তু বেড বেগরে আমরা চিকিৎসা নিতে পারতেছি না। ডাক্তার দেখাইছি, নো বেড লেখা দিছে, কিন্তু একটা যে পেশেন্টের ওষুধ লেখা দরকার কিছু লেখা নেই। ওষুধ কোম্পানির লোকের জন্য ভিতরে ঢুকতে পারতেছে না, এখন বলতেছে পরে। লেভেলে কোনো লোক থাকে তাদেরকে আপনারা বললে ধরলে তারা অবশ্যই একটা ভর্তির সিট নিয়ে দিতে পারে। দেশের আরেক সর্ববৃহৎ অর্থোপেডিক হাসপাতাল নিটোর। এখানেও দালাল চক্রের বাইরে স্বাভাবিক সেবা পাওয়া মুশকিল। রোগীদের অভিযোগ, প্রয়োজনীয়তা নয়, হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মী সিন্ডিকেট ঠিক করে কে পাবে বেড, কার জায়গা হবে ফ্লোরে। এই যেমন অপারেশনের পর পোস্ট অপারেটিভ বেড বরাদ্দ হলেও ফয়সালের জায়গা হয়েছে হাসপাতালের মেঝেতে। আমার সিট দিয়ে আবার সিট কাটিয়ে লাইছে। অপারেশনের সময় লগ লগ সিট ভর্তি করে দিছি, আমার হ্যাঁ দে নাই। হ্যাঁ আমি আইসি হপ্তি করে নিচি থাই স্যার বলতেছে যে টাকা লাগবে, আমরা 330 টাকা করে বলে
এইভাবে বলে। হাসপাতালের সিট তো ফ্রি, কে বলেছে? মানে ওই যে পটবাইরা। রোগী ও স্বজনের অভিযোগ, সংকটের এই সুযোগ নেয় হাসপাতালের কর্মচারীদের এক সিন্ডিকেট। টাকা দিলে তারা সহজেই ব্যবস্থা করে দেন বেড, এমনকি অপারেশনের তারিখ। এই দুইটা আজকে সকাল থেকে পাকা, ওইটা কালকে থেকেই পাকা। এই ওয়ার্ডে এমন 3টি বেড ফাঁকা পড়ে থাকলেও আমরা নিচেই দেখেছি অপারেশনের পর রোগীর জায়গা হয়েছে ফ্লোরে, যেখানে থেকে যায় ইনফেকশনের উচ্চ ঝুঁকি। পাশাপাশি ডাক্তারদের নিয়মিত ভিজিট থেকেও বঞ্চিত হচ্ছেন রোগীরা। ড্রেসিং করলেই টাকা চাই, 500, কেউ 200, কেউ 300, গরিব মানুষ জায়গায় 600। সকাল 10টার কথা বলছে, আমি দুপুর 2টা পর্যন্ত বসায় রাখছি। আমি রোগী ওই অবস্থায় আমার দাঁড় করায় রাখছি। ওরা ওই লোকেরা ধরছি পর আমার বলছে যে আপনারা 4-5টা ইঞ্জেকশন আমি নিয়ে দেবো। আমার তো 4-5টা ইঞ্জেকশনের দরকার নাই, 100 লোক না পাইলে আমি দিয়ে কি করবো? আমি কি রোগীর চিকিৎসা করাই দিছি না? দুপুরে ডাক্তার এসে আমাকে জানিয়েছে আপনার সিরিয়াল চেঞ্জ হয়ে গেছে, আবার শনিবারে। 19 দিন ধরে আমরা টানা দাও, কিন্তু অপারেশন হচ্ছে না। না না অপারেশন ডেট কাল ভাত চাইতেছে। শনিবারে কইছে আজকে করবো, আজকে করছে, আবার সামনে শনিবারে করবো, 3 ডেট দিয়ে লাইছে। যদিও দুই হাসপাতালের কর্তৃপক্ষের দাবি, বেড সংকট মেটানো গেলে ভোগান্তি কমবে রোগীর। 400 থেকে 450 রোগী প্রতিদিন ভর্তির যোগ্য রোগী এখানে থাকে সব সময়। আমরা প্রতিদিন হয়তো সর্বোচ্চ 25 বা 30 জন রোগীকে আমরা ভর্তি দিতে পারি। 20 কোটি জনগণের এই দেশে আপনার এরকম 10টা যদি নিউরোসায়েন্স হসপিটাল করা হয় তাহলে কিন্তু রোগীর লোড কমবে না। সুতরাং দরকার আপনার এক্সিস্টিং যে হসপিটালগুলো আছে সেখানেই কিন্তু আপনার এই নিউরোলজিক্যাল সার্ভিসটা ইমপ্রুভ করা এবং রেফারেল সিস্টেম করা। পাশেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট যেন অসাধু চক্রের বড় আখড়া। ক্যামেরা দেখেই পালানোর চেষ্টা একজনের। এরা করে কি ঢোকার আগে কাগজটা দেখলেই দালাল 4-5টা ধইরা ওই রাস্তার ওপার লই যায়। ওরা টানাটানি করতেছে যে আসেন, ঠিক আছে। আমি বললাম কোথায় আসবো, আমি ডাক্তার দেখাবো। আপনি আমার সাথে আছেন, ডাক্তার আমার লোক। নিয়ম বহির্ভূত টাকা দিয়ে সিট পাবার পরও রোগীর মুক্তি নেই অব্যবস্থাপনা থেকে। ব্যবহারের উপায় নেই বরাদ্দ ক্যাবিনেট, ছাড়পোকার কামড়ে তটস্থ রোগীরা। খাবার রাখি মানে তেলাপোকা ওঠে, ছাড়পোকা, বাথরুমের মুড়ি দিয়ে ছাড়পোকা, তেলাপোকা, সিটকেনি নাই, সব জায়গায় ছাড়পোকা উঠে গেছে। এখন এগুলা বাসায় নিয়ে যা পরিষ্কার করে তারপরে ঘরে নিব। টাকা না দিলে কোনো সিটে উঠতে দিবে না। আবার আগে নিচে বেডে নেওয়ার পরে টাকা দাও, না দিলে ফাইলও দিচ্ছে না। কর্মচারী থেকে যারা পেটে দায়িত্ব আছে, মাস্টার পরিচয় বললে তো এখন আমাদের রোগী আছে, আমাদের ভুক্তভোগী হইতে হইব। এসব নিয়ে ছবি তুলতে গেলে বাধা দিতে আসেন একজন ওয়ার্ড মাস্টার। দেখান তো, আমার জন্য এতজন নিয়ে আসছেন? না না, এগুলো আমাদের এতজন নিয়ে আসছেন? এইখানে যে দালাল আসে, প্রত্যেকদিন দালাল আসে, আপনারা দালালদের জন্য কি ব্যবস্থা নিয়েছেন? আমার ক্যামেরায় দালালদের অনেক ছবি আছে। আমি দালাল তারা করছি, আপনারা কি করছেন? দালালদের ব্যাপারে আমাদের এখানে তো দালাল আছে। হাসপাতালটির উপপরিচালক জানান, কর্মবিরতি, ধর্মঘটের ভয়ে অসাধু কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দায়। চুক্তিভিত্তিক নিয়োগেও রয়েছে তৃতীয় পক্ষের স্বার্থ। ধরেন আমার এই হাসপাতালে যারা ক্লিনার আছে, এই ক্লিনাররা যদি বলে যে আমরা আজকে একটা শিফট বন্ধ করে থাকবো, আসবো না, এক শিফটে কাজ করবো না, একে সবাই, তাহলে ওয়ার্ডে ঢোকা যাবে। ঠিকাদার নিয়োগ করি, সে হচ্ছে জনবল সাপ্লাই দেয়। তো এই যে থার্ড পার্টিতে এই যে একজন দিল মধ্যবর্তী একটা মিডিয়া, এই মধ্যবর্তী মিডিয়া তো এর তো খারাপ ইম্প্যাক্ট আছে। দেখা যাচ্ছে সে তার কিছু ব্যক্তি স্বার্থ আছে। রাজধানীসহ দেশের প্রায় সব হাসপাতালের চেহারাই একই রকম। সিন্ডিকেটের জাল ছিঁড়ে সেবা আদায় করা রোগীর জন্য আরেক লড়াইয়ের নাম। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসী বাংলাদেশি নিহতের সংখ্যা 16। স্থানীয় ফায়ার সার্ভিসের বরাতে এই তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। নিহতদের মধ্যে 10 জনের বাড়ি নওগাঁর আত্রায়ে এবং 3 জনের বাড়ি নাটোরে। বাকিদের নাম, পরিচয় ও ঠিকানা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সেসব উদ্ধারে কাজে দেয়া প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে আনা, সহায়তা এবং ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার কারখানায় আগুন লাগার পর সেখানে অন্তত 17 জন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন। তারা ওই সোফা কারখানায় কর্মরত ছিলেন। উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের বের করে আনা হয়।
আমরা ওই স্পটেই আছি, আমরা কাজ করতেছি এবং আমরা পুলিশ, স্থানীয় পুলিশ, থানা, তারপর হচ্ছে আপনার মর্গ, এদের সাথে আমরা কথাবার্তা বলতেছি, আমরা ওখানে আছি। এখনো পর্যন্ত আসলে ওই যে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদেহ এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যে আসলে শনাক্ত করা কঠিন যে কজন মারা গেছে, কারা কারা মারা গেছে। হ্যাঁ, তো স্থানীয় যে ওখানকার লোকাল যারা আছে এদের আমরা সহায়তা নিয়ে আমাদের ডেড বডি শনাক্ত করতে হবে। শনাক্ত করা গেলে তখন বলা যাবে যে আসলে একদম এক্সাক্ট কে কে মারা গেছেন, কয়জন মারা গেছেন। তা আমরা ওখানে আছি, আমাদের সারা রাত আমরা ওইখানে থাকবো, ওইখানে কাজ করবো। সৌদি আরবের দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিবারের কাছে রয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যেতে চাই নওগাঁয়, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিক ছোটন। শফিক, খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা, নিহতদের ব্যাপারে নতুন কোনো তথ্য আপনার হাতে এসেছে কিনা, এবং আরেকটা বিষয় যুক্ত করবেন, পরিবারে যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে জেলা প্রশাসন বা সৌদি প্রতিষ্ঠানে কেউ যোগাযোগ করেছে কিনা এখনো পর্যন্ত? যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল রাতে যোগাযোগ করা হয়েছে, তারপরে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কেউ আসেনি। আমি এই মুহূর্তে আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রামে আছি। এই গ্রামের 4 জন একসাথে নিহত হয়েছেন সৌদি আরবে, এবং 4 জনের পরিবারই আসলে হতদরিদ্র বলা চলে। এই মুহূর্তে এই গ্রাম জুড়ে শোকের মাতম, এবং স্বজনরা তারা আত্মচিৎকার করে তাদের যে শেষবারের মতো তাদের সেই প্রিয় মুখটি দেখার জন্য, সেই প্রিয় মানুষের দেখার জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন এবং দাবি করছেন যে মরদেহ ফিরিয়ে আনার পাশাপাশি আর্থিকভাবে যেন এই পরিবারগুলোকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করা হয় সরকারের পক্ষ থেকে, সেটি দাবি করা হচ্ছে। এবং একটি জিনিস বলে রাখি, সেটি হচ্ছে যে এই গ্রামের 4 জন, এই 4 জনের মধ্যে 3 জন প্রায় 8 বছর আগে এই গ্রাম ছেড়ে প্রবাসে চলে গেছেন, কিন্তু তারপরে আর তারা গ্রামে ফিরে আসেননি এবং তারা প্রত্যেকেই অবিবাহিত। তাদের অনেক স্বপ্ন ছিল তারা ফিরে এসে এই গ্রামের যে সমাজ ব্যবস্থা সেটি পরিবর্তন করবে, তাদের আর্থিক অবস্থার পরিবর্তন করবে, সংসারের সচ্ছলতা নিয়ে আসবেন, কিন্তু তাদের সেই চাওয়া, সেই স্বপ্নগুলো আসলে অধারা থেকে গেল এবং তাদের পরিবারের সদস্যদের কান্নায় এখন স্তব্ধ পুরো গ্রাম। আপনারা সবশেষ কি জানতে পেরেছেন? এটা খালা, কলি খালা। ও আমার কি কম বাবা, আমার আর কিছু বলার নেই বাবা। মারফি, আসলে এই যিনি কান্নায় ভেঙে পড়ছেন তিনি কলিমুদ্দিন, নিহত কলিমুদ্দিনের খালা হন। তিনি আসলে ভাষা হারিয়ে ফেলেছেন, কি বলবেন, আসলে তার প্রিয় মুখটি হারিয়ে গেছে। তাদের একটি চাওয়া, দ্রুত মরদেহগুলো ফেরত নিয়ে আসা হোক এবং আর্থিকভাবে এই পরিবারগুলোকে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হোক। মারফি, স্বজনদের মাধ্যমে আমরা দেখছিলাম। শফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার আমরা যেতে চাই নাটোরে। নলডাঙ্গা উপজেলায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, আপনি যেখানে রয়েছেন নাটোরের নলডাঙ্গা উপজেলা, সেখানে তো 3 প্রবাসীর মৃত্যুর কথা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। তো আপনার কাছেও একই প্রশ্ন থাকবে, পরিবারের সাথে প্রশাসন বা সৌদি কর্তৃপক্ষ যোগাযোগ করেছে কিনা? বিদারক ঘটনার সাক্ষী হয়েছে আমরা, যে সহকর্মী শফিক ছোটন যেমনটা বলছিলেন যে একেবারেই হতদরিদ্র পরিবারের লোকজনই কিন্তু সৌদি আরবে সোফা কারখানায় কাজ করতে গিয়েছিলেন। এখন পর্যন্ত স্বজনদের সাথে প্রশাসনের কর্মকর্তাদের কোনো যোগাযোগ হয়নি। এখানে 3 জন নিহত হয়েছেন, সেই 3 জন হলো খাজুরা শ্রীপুর পাড়ার গোলাম রাব্বানির ছেলে সাব্বির হোসেন, দিঘিরপাড় এলাকার জাকির হোসেনের ছেলে শামীম হোসেন এবং মহিষভাঙ্গা এলাকার আসলাম হোসেনের ছেলে রবিউল আওয়াল হৃদয়। তারা কিন্তু একেবারেই হতদরিদ্র। আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা যেই বাড়িতে রয়েছি সেই বাড়ির সামনে, শামীম হোসেনের বাড়ির সামনে তার এলাকাবাসী ভিড় করেছেন এবং তারা শোক প্রকাশ করছেন। এখানে এসে যে বিষয়টা দেখছি যে একেবারেই ধার দেনা করে 7 লক্ষ টাকা ধার দেনা করে তা সৌদি আরবে গিয়েছিলেন শামীম হোসেন। এই বাড়ির ভিটেটুকু ছাড়া তাদের কিন্তু তেমন কোনো সম্বল নেই। এবং সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা যে 1 মাস বয়সী কন্যা সন্তান রয়েছে, তার সেই সন্তানের মুখটাও তিনি দেখতে পারেননি। সন্তানকে পেটে রেখেই তিনি আসলে প্রবাসে গিয়েছিলেন।
পরিবারের সচ্ছলতার জন্য, কিন্তু সেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকের মাধ্যমে একেবারে পুরো এলাকা আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। তো এখানকার যে স্বজন এবং এলাকাবাসী বলছেন যে তাদের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়, সেই সাথে সরকার যেন তাদের পাশে থাকে সেই প্রত্যাশা করছেন। এবং সকাল থেকে আমরা দেখছি 3টি পরিবারই কিন্তু একেবারে শোকের মাতম, পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও চূড়ান্ত শোকের মাতম দেখতে পাচ্ছি। এই এলাকার আগেও সোফা কারখানায় কাজ করতে গিয়ে এভাবে অগ্নিদগ্ধ হয়ে নাটোর নওগাঁর 4 জন মারা গিয়েছিলেন। আসলে নওগাঁর সীমান্তবর্তী এলাকা এবং নাটোরের এই এলাকার লোকজনই বেশি, বিশেষ করে সৌদি আরবে কাজ করতে যায়। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কিন্তু একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন পরিবারগুলো। মারফি। নাজমুল, ধন্যবাদ যুক্ত হবার জন্য। রাজধানীতে বেপরোয়া কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল 2 মোটরসাইকেল আরোহীর। নিহত 2 জনের বাড়ি নড়াইল সদর উপজেলার মধুরগাতি গ্রামে। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায় কাভার্ড ভ্যানটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পলাতক। তাদের ধরতে পুলিশের অভিযান চলমান। মগবাজারের ওয়্যারলেস এলাকায় সড়কের পাশে এভাবে পড়েছিল দুমড়ে মুচড়ে যাওয়া 2টি মোটরসাইকেল। পাশেই ক্ষতিগ্রস্ত একটি সিএনজি চালিত অটোরিকশা। প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত 11:30টার দিকে উড়াল সেতু থেকে নামার সময় একটি কাভার্ড ভ্যান বেপরোয়াভাবে সিএনজি সহ বেশ কয়েকটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী সহ বেশ কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে জামান আহমেদ ও রিয়াদ হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত 2 জনের বাড়ি নড়াইল সদর উপজেলার মধুরগাতি গ্রামে। লরিটা ওটা মাইরা দিছে হুন্ডা আইসা, হুন্ডা আর সিএনজি ছিল, দুটার ভিতরে মারছে। তারপর 2 জন পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে একজনের উপর দিয়ে গাড়ি চলে গেছে, আরেকজনের মাথার উপরে দেবো গেছে চাকা। তারপর আমরা হাসপাতাল আনছি, আনার পরে প্রায় 10-15 মিনিট পরে মারা গেছে। দুর্ঘটনার পেছনে চালকের অসতর্কতা নাকি যান্ত্রিক ত্রুটি, প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া কাভার্ড ভ্যানটি জব্দ করা গেলেও চালকতা সহকারী পলাতক। দুর্ঘটনা ঘটার পরে আমরা সরজমিনে এসে দেখলাম আমরা কোনো একটা সিএনজি, 2টা মোটরসাইকেল এবং একটা কাভার্ড ভ্যান অবস্থান করতেছে। তো এই ক্ষেত্রে আসলে হতাহতের পরিমাণটা আমরা সচক্ষে দেখি নেই। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ সকাল 10টায়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। এ বিষয়ে সকালে সচিবালয়ে ফল প্রকাশ এবং ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। পরীক্ষার্থীরা ফলাফল স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে। চলতি বছরের এসএসসি পরীক্ষা 21 এপ্রিল শুরু হয়ে 14 জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়। এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 18,57,344 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে 9,30,305 জন ছাত্র এবং 9,27,039 জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর আগে 20 জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়। প্রায় 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। সরকারি দল বিএনপি থেকে এখনো মনোনয়ন চূড়ান্ত না হলেও এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। দীর্ঘদিন পর রাষ্ট্রপ্রধান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচক চোখে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এখনও সংসদ সদস্যদের ভোটাধিকার সহ মত প্রকাশে অন্যতম বাধা সংবিধানের 70 অনুচ্ছেদ। বিশ্লেষকদের অভিমত, ইতিবাচক রাজনীতি দীর্ঘস্থায়ী করতে এর পরিবর্তন প্রয়োজন। রিয়াজ রায়হানের রিপোর্ট। রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারের যাত্রা প্রায় 35 বছর আগে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সংসদীয় রাজনীতিতে উত্তরণের সে যাত্রায় প্রথমবারের মতো সরকার গঠন করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। পঞ্চম সংসদে রাষ্ট্রপতির নির্বাচনে সরকার দলীয় প্রার্থী আব্দুর রহমান বিশ্বাসের বিপরীতে সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে প্রার্থী ঘোষণা করেছিল তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। সংসদীয় গণতন্ত্রে সেই প্রথম সেই শেষ। এর পরের সব রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। আইন অনুযায়ী
এবারও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনার দায়িত্বে বিএনপি। রাষ্ট্রপতির নির্বাচনে এবার দ্বিতীয়বারের মতো প্রার্থী ঘোষণা করেছে বিরোধী দল। বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ, উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন। প্রায় 3.5 দশক আগের ঘটনার পুনরাবৃত্তিকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন প্রতিযোগিতা ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা হিসেবে। গণতন্ত্রের প্রতিযোগিতা থাকবে, আবার সহযোগিতাও থাকবে। তবে শুধু যদি সহযোগিতা হয় সেটি একতরফা হয়ে যায়, আর শুধু প্রতিযোগিতা থাকলে অনেক সময় সেটি অসুস্থ প্রতিযোগিতায় রূপ নেয় এবং এক ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়। তবে এই রাষ্ট্রপতি নির্বাচনটা কিন্তু শুধু রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আগামী 4.5 বছর সরকারি দল ও বিরোধী দলের রাজনীতির গতিবিধিও নির্ধারিত হবে। প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্র, রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্র, সমাজের মধ্যে যে গণতন্ত্র যে আসলে একটা চর্চার বিষয়, এটা কিন্তু পারসেপশনের একটা বিষয়, বোধের বিষয়, কিন্তু এই চর্চাটাই কিন্তু স্থিমিত অবস্থায় ছিল বাংলাদেশে। সুতরাং সেটা যদি দলগুলো করে, যদিও দল জানে যে এটা নিশ্চিত পরাজয় হবে, কিন্তু স্টিল তারা যে প্রথম ধাপ হিসাবে প্রার্থী দেওয়া এবং ভোটাভুটির মধ্যে অংশগ্রহণ করা, সেইটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, সেই দলগুলোর জন্য ভালো, দেশের গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য ভালো। কিন্তু বড় প্রশ্নটা থেকে যায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিকে ঘিরে। সংবিধানের 48 অনুচ্ছেদ মতে নির্বাচিত সংসদ সদস্যগণের ভোটেই নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। আবার 70 অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য দলেরই বিরুদ্ধে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। তাই এজন্য অনেকটা ফিরেও না ফেরার আক্ষেপ বলছেন বিশ্লেষকরা। আমরা যদি অতীত ইতিহাস বাংলাদেশের সংসদে দেখি, তাহলে খুব কম সংসদ সদস্যই মানে তার মত প্রকাশ করেছে বা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বা দলের বিরুদ্ধে ভোট দিয়েছে। সেটা আসলে দীর্ঘমেয়াদে একটা রাষ্ট্রে বা সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আসলে সহায়ক নয়, এটা একটা অন্তরায়ী। আমি মনে করি যে এটা গণতান্ত্রিক না, কারণ একটি নির্দিষ্ট আসনের জনগণ তাকে নির্বাচিত করেছে, তিনি তার বিবেক, বুদ্ধি, নীতি, আদর্শ অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেবেন। তা দল কোনো চাপিয়ে দিতে পারে না যে তিনি এই সিদ্ধান্ত নেবেন বা এই সিদ্ধান্ত নেবেন না। সুতরাং 70 অনুচ্ছেদ নিয়ে সমালোচনা আছে এবং যৌক্তিক সমালোচনা আছে। বিরোধী দল প্রার্থী দেয় ঘোষিত তফসিল অনুযায়ী চলতি মাসের 20 তারিখে অনুষ্ঠিত হবে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলো বছরে 1000 কোটি টাকার বেশি চাঁদা আদায় করে। সংগঠনের কর্মীদের মধ্যে চাঁদা বন্টনের পাশাপাশি বিদেশে পাচারের অভিযোগ রয়েছে নেতাদের বিরুদ্ধে। কোনো কোনো ক্ষেত্রে অস্ত্র কেনা হয়, যদিও গোষ্ঠীর সদস্যরা পান মাত্র 500 থেকে 1500 টাকা। সেই অন্তর্কোন্দল ও বিবাদে অনেক দল ছেড়ে করছেন আত্মসমর্পণ। অবশ্য নেতাদের দাবি তারা অপপ্রচারের শিকার। বান্দরবান থেকে ফিরে আহমেদ রেজা জানাচ্ছেন এরই বিস্তারিত। ছবি তানভীর মিজানের। সবুজ পাহাড় আর মেঘের রাজ্য পার্বত্য চট্টগ্রাম। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আড়ালেই যেন ভিন্ন এক বাস্তবতা। সংঘাত, অস্ত্রের ঝনঝনানি, অপহরণ আর চাঁদাবাজির অভিযোগে অশান্ত হয়ে ওঠে বিভিন্ন এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী গত 1 বছরে পার্বত্য চট্টগ্রামে সংঘর্ষ হয়েছে 105টি। এতে প্রাণ গেছে 26 জনের। নিহতদের মধ্যে 24 জন পাহাড়ি এবং 2 জন বাঙালি। এ সময়ে অপহরণের শিকার 48 জন। টাকা পয়সা নেয়, কালো হরিণ, যে কোনো একটা মানে পালে টাকা পয়সা চায়, যে কোনো একটা নেয়, খেয়ে দেয়, ওনাকে মানে আটক করা হয়েছে, গলা কাটে দিয়েছে উনি। আধিপত্য বিস্তার ঘিরে সক্রিয় একাধিক আঞ্চলিক সশস্ত্র সংগঠন। জেএসএস, ইউপিডিএফ সহ তাদের বিভিন্ন অংশের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ। এছাড়া কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট, কেএনএফ ও নতুন করে মারমা ন্যাশনাল পার্টি, এমএনপির তৎপরতাও এসেছে আলোচনায়। শুধু সংঘর্ষ নয়, রয়েছে চাঁদাবাজির অভিযোগ। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী যানবাহন, বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, ঠিকাদারি কাজ, উন্নয়ন প্রকল্প, এমনকি কৃষকদের কাছ থেকেও চাঁদা আদায় করে সশস্ত্র গোষ্ঠীগুলো। সব মিলিয়ে 1000 কোটি টাকারও বেশি চাঁদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে। এত টাকা চাঁদাবাজি করলেও কর্মীদের মাসিক বেতন দেয়া হয় 500 টাকা করে। পরিবার থাকলে তা বেড়ে দাঁড়ায় 1500-তে।
আবার কোনো কোনো গোষ্ঠী কর্মীদের মাসিক বেতনও দেয় না। অভিযোগ আছে বিশাল অঙ্কের অর্থ পাচার করা হয় দেশের বাইরে, কোনো কোনো ক্ষেত্রে অস্ত্রও কেনা হয়। আপনারা কোনো টাকা দেন না? টাকা ছাড়া এভাবে রাজপথে থাকছে আর কি স্যার। অনেক সমস্যা ছিল ওখানে থাকতে একদম ভালো লাগে না। না বেতন কিছু না। কিছু রাজনৈতিক ও জাতিগত অসন্তোষ, দুর্গম এলাকায় কর্মসংস্থান ও সুযোগের সীমাবদ্ধতা, সশস্ত্র গোষ্ঠীগুলোর ভয় ও চাপে বাহিনীগুলোতে যুক্ত হয় অনেকে। বঞ্চিত হয়ে স্বাভাবিক জীবনে ফেরা একজনের সঙ্গে কথা হয় আমাদের। আমাদের বেতন হচ্ছে মাসের 500 টাকা মাত্র। ওরা যে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে অনেক বেশি টাকা, তো সেগুলো কই যায়? অর্থ বিভাগ আছে, সামরিক বিভাগ আছে, ওই সাংগঠনিক বিভাগ আছে। অর্থ বিভাগ যারা আছে এরা বুঝবে টাকা কোথায় দিকে যায়, কোথায় দিকে সংগ্রহ করে, কিন্তু আমরা এইসব কিছু জানি না। এ বিষয়ে গোষ্ঠীগুলোর সাথে যমুনা টেলিভিশনের কথা হলে তারা জানান অপপ্রচার চালানো হচ্ছে তাদের বিরুদ্ধে। তো এই অপপ্রচার একটা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক নিপীড়নের জন্যই মূলত চালানো হয় এবং এর মাধ্যমে রাজনৈতিক নিপীড়নের প্রক্রিয়াটা শুরু হয়। দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলো টার্গেট করে মূলত তরুণদের। আত্মসমর্পণকারীরা বলছেন স্বাভাবিক জীবনে ফেরার পরে পরিবার নিয়ে ভালোই আছেন তারা। একটা সময় সশস্ত্র সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন, তারপর নানা চড়াই উতরাই পেরিয়ে আত্মসমর্পণের মাধ্যমে বেছে নিয়েছেন স্বাভাবিক নির্মল জীবনকে। এই পাহাড়ের আনাচে কানাচেই যাপিত হচ্ছে সেই জীবন, যাতে একটি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। এই পরিবর্তনের গল্পগুলোই এখানকার পাহাড়কে আরও সবুজ করে রাখে, আরও নির্মল করে রাখে। আহমেদ রেজা, যমুনা নিউজ, বান্দরবান। চলমান আইএমএফ ঋণ কার্যক্রম থেকে সরে এসেছে সরকার। নতুন ঋণের জন্য চলছে দেন দরবার। এরই মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছে সংস্থাটির একটি মিশন। পুরানো চুক্তি বাতিল করে নতুন শর্তে ঋণ নিতেই দৌড়ঝাঁপ। তবে সংস্কার পদক্ষেপে ছাড় দিতে চায় না আন্তর্জাতিক মুদ্রা তহবিল। একই সাথে দেশের আর্থিক অবস্থা নিয়েও স্বস্তির বার্তা দিচ্ছে না আইএমএফ। প্রশ্ন হচ্ছে, নতুন করে আবার ঋণ কেন? সংস্কার থেকে নিস্তার কি মিলবে? রিমন রহমানের রিপোর্ট। আনুষ্ঠানিক চিঠি দিয়ে চাওয়া হয়েছে নতুন ঋণ, তাই অবস্থা পর্যবেক্ষণে ঢাকায় আসে আইএমএফ মিশন। অর্থ বিভাগ, এনবিআর, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে হয় দফায় দফায় বৈঠক। সফরের শেষ দিন অর্থমন্ত্রী আবারও বললেন নতুন ঋণ, তাই নতুন নীতিমালা বা ভিত্তি নিয়ে হচ্ছে আলোচনা। সিকোয়েন্সিং যখন যেটা প্রয়োজন এভাবে চেঞ্জ হবে। তবে দেশের আর্থিক খাত নিয়ে স্বস্তির বার্তা দেয়নি বৈশ্বিক ঋণদাতা এই সংস্থা। সফর শেষ করে গেল 16 জুলাই ফেরার দিন এক বিবৃতিতে জানানো হয়, কমে যাবে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, ব্যাংক খাত, অভ্যন্তরীণ আয়সহ চ্যালেঞ্জের মুখে বেশ কয়েকটি খাত। 2023 সালে $470 কোটি ঋণ কার্যক্রমে যুক্ত হয় তৎকালীন সরকার। পরে কিছুটা বৃদ্ধি পায় ঋণের অঙ্ক। এ পর্যন্ত ছাড় হয়েছে সেই ঋণের 5টি কিস্তি। এ পর্যন্ত ছাড় হয়েছে $360 কোটি। ক্ষমতায় এসে এই ঋণ কার্যক্রম চলমান রাখা নিয়ে অস্বস্তিতে পড়ে সরকার। এক পর্যায়ে চলমান কার্যক্রম থেকে সরে এসে নতুন ঋণের জন্য দেয়া হয় চাহিদা, যার আকার $400 থেকে $450 কোটি। আগের ঋণ পেতে একগুচ্ছ শর্ত দেয় আইএমএফ, যা পরিপালনে চাপে পড়ে সরকার। প্রশ্ন হচ্ছে, কেন নতুন ঋণ? সংস্কার শর্তের কোনো হেরফের হবে? শর্ত সে একই থাকবে, অর্থাৎ আমার রাজস্ব ব্যবস্থাপনা, আমার সরকারি ব্যয় ব্যবস্থাপনা, ব্যাংকিং খাতের সুশাসন এবং তার খেলাপি ঋণ থেকে পুনরুদ্ধার এবং আমাদের রাজস্ব আয় বৃদ্ধি, এইগুলোর ক্ষেত্রে বড় পরিবর্তন হওয়ার কোনো কারণ নেই। আইএমএফ শর্তানুযায়ী এনবিআর 2 ভাগে ভাগ করেছে সরকার। ব্যাংক খাতেও হয়েছে কিছু সংস্কার, তবে ভর্তুকি কমানো যায়নি। সরকার মনে করে নতুন কর্মসূচি এলে শর্ত সহজ হবে। এটাও সত্য যে আসলে তখনকার যে অর্থনৈতিক পরিস্থিতি ছিল, তখন যে সংস্কারের প্রয়োজনীয়তা ছিল, সেগুলার অনেক কিছু এখন আর নেই। আবার এখন নতুন নতুন অনেক সমস্যা এসে হাজির হয়েছে। তো সুতরাং কনটেক্সটটা যদি একটু ডিফারেন্ট হয় এবং আমরা যদি ফ্রেশ স্টার্ট করতে পারি এবং আমরা প্রায়োরিটিগুলো যদি নতুন করে ডিফাইন করি, তাহলে সেটাতে আসলে দোষের কিছু নেই এবং আমি মনে করি যে এইটা সরকার করতেই পারে চাইতে। স্বাধীনতার পর বৈশ্বিক নানা প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে বাংলাদেশ, তবে চলমান ঋণ কার্যক্রম থেকে সরে আসার নজির বেশি নেই। বাংলাদেশেও আওয়ামী লীগ সরকারের সময় এরকম ঋণ প্যাকেজ ছিল এবং সেটা শেষ পর্যন্ত আসলে কন্টিনিউ করে নেই, মাঝখানে সেটা থেমে গেছে এবং তারপরে সেটা
বাতিল হয়ে গেছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে পালানো ৪১ বন্দীর হদিস নেই ২ বছরেও। তাদের কেউ ফাঁসির দণ্ডপ্রাপ্ত, কেউ বা ছিলেন বিচারাধীন বিভিন্ন মামলায় বন্দী। পুলিশ সুপার জানিয়েছেন, দ্রুতই পলাতক বন্দীদের অবস্থান শনাক্তের পর গ্রেফতার করা হবে। আইনের হাত থেকে পার পাবার কোনো সুযোগ নেই, দাবি সরকারি কৌশলীর। ২৪-এর ৫ আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর সন্ধ্যায় সাতক্ষীরা কারাগারে হামলা চালায় কয়েক হাজার মানুষ। কারারক্ষীদের মারপিট করে একে একে ভেঙে দেয়া হয় প্রধান ফটকসহ ভিতরের সব বন্দিশালা। বেরিয়ে যায় ৫৯৬ বন্দির ৫৮৭ জনই। কারাগারে আমরা ডিউটিতে ছিলাম, বাইরে থাকার সময় ওই আসরের পরপরই কিছু ছেলেরা জড়ো হয় মেন রাস্তায়। আমরা প্রথমে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আমাদের ওই মেন রাস্তার গেট থেকে আমরা তাদেরকে শান্ত করার এবং তাদেরকে বোঝানোর। আমি সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের স্বার্থ মহিলা সে খুবই এমনভাবে প্রোটেকশন দিয়েছে বাঁচানোর জন্য, কিন্তু তাও তারা পরদিন থেকে কারাগারে ফিরতে শুরু করেন বন্দীরা। কয়েকদিনে ফিরেও আসেন ৫০০ বন্দী। ১৫ আগস্ট না ফেরার ৮৭ বন্দীর বিরুদ্ধে কারাগার ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সাতক্ষীরা থানায় মামলা করে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন ৪৬ জন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগার ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় এখনও ৪১ বন্দী পলাতক, যাদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পাঠানো হয়েছে তালিকা। নিখোঁজ ৪১ জনের মধ্যে সাতক্ষীরা সদরের সাহেব আলী ফটিক, ভাড়ুখালীর শাহাদাত হোসেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত, তালার আসমা বেগম, আমিরুল ইসলাম, কলারোয়ার আব্দুল আলিম, শ্যামনগরের শফিকুল ইসলাম ছিলেন হত্যা মামলায় বন্দী। বাকি ৩৫ জন মাদক, নারী ও শিশু নির্যাতন, মারপিট সহ বিভিন্ন মামলায় ছিলেন কারাগারে। সুশাসন প্রতিষ্ঠায় পলাতক বন্দীদের গ্রেপ্তারে সরকারকে নিতে হবে উদ্যোগ, বলছেন মানবাধিকার কর্মীরা। এই আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছে এবং কিছু ফাঁসির আসামিও আছে। তো ফলে এই যে আসামিরা পালিয়ে গেছে, এরা কিন্তু বিভিন্ন জায়গায় দেশের ভিতরে বিভিন্ন অশান্তি তৈরি করতে পারে, এই আশঙ্কাটা রয়ে গেছে। দ্রুতই পলাতক বন্দীদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এছাড়া আইনের হাত থেকে পার পাওয়ার সুযোগ নেই পালিয়ে থাকা বন্দীদের, এমনটাই বলছেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী। যারা ৪১ জন এখনও যারা পলাতক রয়েছে, আমরা তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি এবং তাদের অবস্থান জানার চেষ্টা করছি। কার সহযোগিতায় তারা লুকিয়ে আছে বা তাদেরকে আমরা অ্যারেস্ট করতে পারছি না, সেটা আমরা খোঁজ নিচ্ছি। যারা এই ধরনের পলাতক আছেন, যেহেতু আইনের যে সিস্টেমটা আছে, যে আইনের যে আছে, এটা থেকে বেরিয়ে আসা সম্ভব না। অপরাধী পলাতক থাকায় ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন মামলার বিচার প্রার্থীরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। খুন শেষে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে এবং ধুয়ে ব্যাগ ভর্তি, এরপর মাথা আরেকটি ব্যাগে নিয়ে জলাশয়ে ফেলে আসা, সবই ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। তবে শেষ রক্ষা হয়নি, খুনি ধরা পড়ে স্থানীয়দের হাতে। কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূকে হত্যার পর ৯টি ব্যাগে উদ্ধার হওয়া মরদেহ এবং খুনের নেপথ্যের ঘটনা অনুসন্ধানে গিয়ে যমুনার হাতে আসে চাঞ্চল্যকর তথ্য। বাজারের ব্যাগ হাতে লাইলি। কুমিল্লার দেবিদ্বারের ছোট আলমপুরে ফরিদা ইয়াসমিন নামের বাড়ির মালিককে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে জলাশয়ে ফেলে বাসায় ফিরছেন তিনি। প্রায় ৫ বছর আগে পরকীয়া দৃশ্য দেখে ফেলায় শিশু ফাহিমাকে খুন করে লাইলি। এবার খুন করেন নিজ বাসার মালিককেই। কারণ খুঁজতে যমুনা টেলিভিশনের অনুসন্ধান। হত্যার পর যে স্থান থেকে ৯টি ব্যাগে শরীরের বিভিন্ন অংশ উদ্ধার হয়, সেই জায়গার ভিডিও ধারণের সময় ছোট্ট একটি ড্রাম থেকে শরীরের আরও কিছু অংশের সন্ধান পাওয়া গেল। দ্রুত পুলিশকে খবর দেয়া হলে উদ্ধার হয় খণ্ডিত মাথাটিও। ঘটনার ২ দিন পর পাওয়া গেল নিহত ইয়াসমিনের মাথা জলাশয় থেকে।
স্বজনদের প্রশ্ন, এসব তদন্ত কেন আগে শেষ হয়নি, এখনও কেন উদ্ঘাটন হয়নি খুনের আসল রহস্য। তাই পুলিশের তদন্ত এবং ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। পুলিশ কি এখনো একটু কোনার মুখ থেকে বাইর করতে পারে না যে আমার মায়ের অংশগুলো কই কই ফালাইছে? পুলিশ কি তদন্ত করে আমরা খালি এতটুকুই জানতে চাই। গরুর মাংস যেরকম কাটে ঠিক এরকম কাইটে আমরা পলিথিনের টুকরা করে ফেলাই রাখছি। প্রকৃত দোষী যারা তাদেরকে চিহ্নিত করে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। 2021 সালের নভেম্বরে শিশু ফাহিমাকে হত্যা মামলার আসামি লাইলি জেল থেকে জামিনে বেরিয়ে ফরিদা ইয়াসমিনের বাসার একটি কামরা ভাড়া নেন। তবে নিহতের বড় মেয়ে জানান শুক্রবার সন্ধ্যার পর থেকে তার মাকে আর ফোনে পাওয়া যায়নি। স্বজনদের দাবি নগদ টাকা ও স্বর্ণের লোভেই হত্যা করা হয়েছে ইয়াসমিনকে। মেয়েটা যখন আমার বাসা ত্যাগ করছে এরপর থেকে যেই ফোনটা রিং হইতো ওইটাও বন্ধ হয়ে গেছে। তখন আমার সন্দেহ লাগছে, হয় আমার আম্মার কিছু হয়েছে বা আমার আম্মুরা কিছু করছে। আমি কে মারছে কয়েকে আমি কয়েকজন মানে পোলাপাইন আনছি যে কি কারে কারে আনছে। তো একটা নাম আমার মনে আছে, নাম হয়েছে সোহেল, তারপরে আর ওনার হাজব্যান্ড। ঘটনার পর মোট 14টি ব্যাগে পাওয়া যায় ফরিদার মাথাসহ মরদেহের বিভিন্ন অংশ। তবে ঘাতক লাইলির দেয়া তথ্য মতে ইয়াসমিন হত্যায় অংশ নেওয়া অন্যরা শিশু ফাহিম হত্যার সাথেও জড়িত ছিল। ঘাতকের দেয়া এসব তথ্য যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ। যে জড়িত এটা শত্রুতাবশত বলতে পারে, আবার জড়িত থাকতেও পারে। কিছু তথ্য পাওয়া গেছে, ওই তথ্য আপাতত আমরা তদন্তের স্বার্থে প্রকাশ করছি না। মহিলা ব্যতীত অন্য কোনো গ্রেপ্তার এখন পর্যন্ত নেই, গ্রেপ্তার অভিযান চলমান আছে। হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দ্রুত খুনিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। চাঁদপুরে ইয়াবা ও নেশা জাতীয় ইনজেকশন সহ এক চিকিৎসককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার রাতে কচুয়া উপজেলার বেসরকারি সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় এমবিবিএস চিকিৎসক সৈয়দ আসিফ ইস্পাহানিকে গ্রেফতার দেখানো হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের দাবি, সে সময় তার কাছে 4 পিস ইয়াবা, নেশা জাতীয় ইনজেকশন এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালকের নেতৃত্বে একটি দল ওই ক্লিনিক অভিযান পরিচালনা করে। পরে ডাক্তার সৈয়দ আসিফ ইস্পাহানির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। ভাগ্য বদলের আশায় ইতালির উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের ইকবাল, কিন্তু লিবিয়ায় নিয়ে তাকে বন্দি করে মানব পাচারকারীরা। এরপর ধাপে ধাপে 42 লাখ টাকা মুক্তিপণ দিলেও রক্ষা পায়নি ভুক্তভোগী। নির্মম নির্যাতনে মৃত্যুর মুখে ঢলে পড়েন ইকবাল। সন্তানের মৃত্যুর খবরে মা বাবা ও স্বজনদের আহাজারি থামছেই না। দাবি, দালাল চক্রের সদস্যদের আইনের আওতায় আনার পাশাপাশি ইকবালের মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক। আপু তাড়াতাড়ি তুই যা করো তাড়াতাড়ি কর আপু, তো আমার পাওয়ার একটা ঠিক নেই আপু, সব ভেঙে গেছে বুঝোস। দ্রুত কর, যা করে দ্রুত কর বুঝোস আপু, তোর পা দিলে পরে দ্রুত কর। একজন প্রবাসীর স্বপ্ন কিভাবে দুঃস্বপ্নে পরিণত হয়, ইকবালের কথাই যেন তার নির্মম প্রমাণ। লিবিয়ায় নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর আগে এভাবেই স্বজনদের কাছে আকুতি জানায় ইকবাল। মাদারীপুর শিবচর উপজেলার সরকারের চর গ্রামের মোতালেব মাতবর ও পুষ্প বেগমের ছেলে ইকবাল মাতবর, 2 ভাই ও 1 বোনের মধ্যে সবার বড়। ইতালি যাওয়ার উদ্দেশ্যে প্রায় 1 বছর আগে ঘর ছাড়েন। সরাসরি গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে পার্শ্ববর্তী সলেনামা গ্রামের সাগর কামরুল সহ দালাল চক্রের হাতে 22 লাখ টাকা তুলে দেওয়ার সমঝোতা হয়। তবে লিবিয়ায় নিয়ে সন্ত্রাসী চক্রের কাছে ইকবালকে জিম্মি করে রাখে চক্রটি। এরপর শুরু হয় অমানবিক নির্যাতন। পরিবারকে ভিডিও কলে রেখে দেখানো হতো সেই দৃশ্য। এই মাফিয়া চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং কি তাদেরকে দ্রুত জানিয়ে গ্রেপ্তার করা হয়। টাকা চাইছে এবং তারা সব টাকা দিয়েছে, দেওয়ার পরেও তাদেরকে নির্যাতন করছে। স্বজনদের অভিযোগ, ইকবালকে দিয়ে ভয়েস পাঠিয়ে কয়েক দফায় মুক্তিপণ দাবি করে দালাল চক্র। পরে ইতালিতে পাঠানোর আশ্বাসে নেওয়া হয় আরও 20 লাখ টাকা। তবুও মুক্তি মিলেনি ইকবালের। পরবর্তীতে মুক্তিপণের জন্য আরও 26 লাখ টাকা দাবি করে দালাল চক্র। নির্যাতনের এক পর্যায়ে 6 আগস্ট ইকবালের মৃত্যুর খবর পায় স্বজনরা। প্রথম যে গেম দিয়েছিল, গেম দেওয়ার পর আমার ভাই ধরা খাইছে। ধরা খাওয়ার পর আবার টাকা নিছে, টাকা নেওয়ার পর মোট 42 লাখ টাকার মতন নিয়ে গেছে আমাদের কাছ থেকে। ডেলি মারতো, 2 বেলা ফোন করতো,
দেখাইতো আর টাকা দাবি করতো। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিবচর থানায় লিখিত অভিযোগ করেছেন ইকবালের স্বজনরা। পুলিশ প্রশাসনের কাছে আমি এটা অভিযোগ দিচ্ছি, আমার পোলা সুস্থ বিচার চাই, আমার ছেলে মরা হোক জীবিত হোক, শুনতে পাই আমার ছেলের মাফিয়ারা মারিয়া লাগছে, আমার ছেলেদের চাই, আমি আমার ছেলের বিচার চাই, আমি টাকা পয়সা সাগরের কাছে চাই না, আমার ছেলে ফেরত চাই। ও কিভাবে আমার সন্তান আমার বুকে দিব? বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। মারা গেছে উনিও নিশ্চিত না, আমরাও নিশ্চিত না। হ্যাঁ, উনি একটা অভিযোগ দিয়েছে আর উনি কোথায় তার কাছে শুনেছে আমরা নিজেও জানি, আর আমাদের কাছে এরকম কোনো পেপার পত্রিকায় আমরা কোনো সংবাদ পাইনি। উনি একটা অভিযোগ দিয়েছে সন্দেহের বশে, হ্যাঁ, তারপর আমরা ওটা তদন্ত করছি। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছে ইকবালের পরিবার। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নিরাপদ সড়ক এবং শিক্ষার্থীদের নিরাপত্তা সহ 4 দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া সেতুতে বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে 3 হুইলার যাত্রীর এক শিক্ষার্থী সহ 4 জন গুরুতর আহত হন, এতে 1 জন নিহত হন। এই ঘটনার পর রাত 8টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে তারা, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুততম সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা। 1 ঘন্টা পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় কমপক্ষে 6 জন নিহত হয়েছে। রোববার এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এই হামলায় 2 শিশুসহ অন্তত 25 জন আহত হয়েছেন। স্থানীয় মেয়র জানান, ড্রোন হামলার জেরে 2টি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ড হয়। পরে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া আরও কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক ভবনও ক্ষতিগ্রস্ত। তবে বেসামরিকদের উপর ড্রোন হামলার অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এছাড়াও রাশিয়ার আরও কয়েকটি এলাকায় এদিন ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বেশ কয়েকটি ভবন। চারদিকে তীব্র রোদ, কেবল 1 কিলোমিটার এ রাস্তা জুড়ে বৃষ্টি। প্রাকৃতিক নয়, সম্পূর্ণ কৃত্রিম উপায়ে এই বাড়িপাত। এ দৃশ্য মধ্যপ্রাচ্যের শহর দুবাইয়ের। যে রাস্তায় কৃত্রিম বৃষ্টি হচ্ছে তার দুপাশের সব স্থাপনায় তৈরি করা হয়েছে ইউরোপীয় আদলে। প্রতিদিনই এই অভিনব আয়োজন দেখতে ভিড় করেন পর্যটকরা। দুবাইয়ের চারদিকে তীব্র রোদের তেজ, অথচ বৃষ্টি হচ্ছে শুধু একটি রাস্তায়। আর সেই বৃষ্টি উপভোগ করতে এসেছে একদল পর্যটক। বৃষ্টির পানি থেকে বাঁচতে ব্যবহার করা হচ্ছে স্বচ্ছ ছাতা, সাথে লাইভ মিউজিকে মেতে উঠেছেন নাচে। এটি কোনো প্রাকৃতিক বৃষ্টি নয়, পরিকল্পিতভাবেই তৈরি করা হয়েছে এই কৃত্রিম বৃষ্টি। দুবাইয়ের হার্ট অফ ইউরোপ প্রকল্পের কোত দাজুর রিসোর্টে প্রায় 1 কিলোমিটার জুড়ে আছে এই রেনিং স্ট্রিট। শুধু বৃষ্টিই নয়, পুরো জায়গাটি সাজানো হয়েছে ইউরোপীয় কাঠামোর আদলে। ইউরোপীয় ধাঁচের রাস্তা, পাশেই রেস্তোরাঁ, দেখে মনেই হতে পারে জার্মানি বা ফ্রান্সের কোনো সড়কে। ইউরোপের সংস্কৃতি, স্থাপত্য আর উৎসবের আমেজ এখানে তুলে ধরতে চেয়েছি আমরা। এটি রেইন স্ট্রিট। বাইরে যখন দুবাইয়ের তাপমাত্রা 47 ডিগ্রি, এখানে তা মাত্র 27 ডিগ্রি। মানুষের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে চেয়েছি যেখানে তারা সারা বছর স্বাচ্ছন্দ্যে বাইরে সময় কাটাতে পারেন। দুবাইয়ে বৃষ্টি খুবই বিরল, তাই কৃত্রিম বৃষ্টির এই আয়োজন উপভোগ করতে ভিড় করছেন পর্যটক ও স্থানীয়রা। একেবারে নতুন এই অভিজ্ঞতা বেশ উপভোগ করছেন সবাই। দুবাইয়ে সাধারণত বৃষ্টি দেখা যায় না, আর বৃষ্টি নামতে দেখা সত্যি দারুণ অনুভূতি। বৃষ্টি দেখলেই আমার খুব ভালো লাগে। রেইনিং স্ট্রিটে এসে দারুণ এক অভিজ্ঞতা হয়েছে। অনেক আনন্দ করেছি, মনে হচ্ছিল যেন ইউরোপের কোনো রাস্তায় হাঁটছি। জার্মান প্রযুক্তির ব্যবহারে করা হচ্ছে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা, আর এই প্রযুক্তির ব্যবহারে সারা বছরই এমন বর্ষার আবহ তৈরি করা সম্ভব। 47 ডিগ্রি তাপমাত্রার শহরে কৃত্রিম এই বৃষ্টি বিস্ময়ের সৃষ্টি করেছে। তবে রেইনিং স্ট্রিটে ঢুকতে জনপ্রতি খরচ হবে প্রায় 300 দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,000 টাকা। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।